সালামু আলাইকুম। এসএসসি 2026-27 ব্যাচের স্টুডেন্টরা, চলো আজকে আমরা জৈব যৌগ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা তোমার অ্যালকেনের ক্লোরিনেশন ধর্ম, অর্থাৎ অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কীরকম ধর্ম প্রদর্শন করে এটা জানবো। এরপরে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের চেষ্টা করব। তারপরে আছে ভিনেগারের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ পদ্ধতি, এবং আমরা পলিমাকরণ বিক্রিয়া সম্পর্কে জানব। এবং সর্বশেষ এই টপিকগুলো জানার পরে এই টপিক রিলেটেড একটা সিকিউ আমরা সলভ করব। চলো আমরা শুরু করে দিই। প্রথমে অ্যালকেনের ক্লোরিনেশনটা কি? অ্যালকেনের ক্লোরিনেশন হচ্ছে অ্যালকেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে অ্যালকেন সাধারণত 4টা ধাপে বিক্রিয়া সম্পন্ন করে। আর এই 4টা ধাপের বিক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি বা প্রক্রিয়াকে বলা হয় অ্যালকেনের ক্লোরিনেশন। আর এই ক্ষেত্রে অ্যালকেনের যে সরলতম যৌগ আছে মিথেন, এই মিথেনটা ক্লোরিনের সাথে 4টা ধাপে বিক্রিয়া সম্পন্ন করবে, এটা তোমাকে জানতে হবে। তাহলে প্রথমে আমরা আসি অ্যালকেনের ক্লোরিনেশন। অ্যালকেনের ক্লোরিনেশন তাহলে অ্যালকেনের ক্লোরিনেশনের প্রথম পদ্ধতি হচ্ছে অ্যালকেন সমূহর ক্ষুদ্রতম যৌগের নাম হচ্ছে মিথেন। তাহলে আমরা মিথেন নেব, CH4 মিথেন প্লাস, এখানে যেহেতু বলা হচ্ছে ক্লোরিনেশন, তার মানে মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করব আমরা, করলে এইখানে প্রভাবক হিসেবে থাকবে আলট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি মৃদু সূর্যের আলোর উপস্থিতি, অর্থাৎ মৃদু সূর্যের আলো সকালবেলা বা সন্ধ্যাবেলা যেখানে সূর্যের আলোটা মৃদু হালকা, সেই আলোর উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করব। এখানে প্রভাবক হিসেবে ইউভি মানে আলট্রাভায়োলেট রশ্মি থাকবে। আর এটার মাধ্যমে প্রথমে এই তোমার হচ্ছে মিথেনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্লোরোমিথেন, CH3Cl ক্লোরোমিথেন উৎপন্ন হবে এবং এখান থেকে একটা HCl উৎপন্ন হবে, HCl। এখন দেখো HCl গ্যাস উৎপন্ন হলো, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখন তুমি এই বিক্রিয়াটা খেয়াল করো, দেখো CH4 অর্থাৎ মিথেন থেকে কিন্তু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, অপসারিত হয়েছে। তাহলে অপসারিত হয়ে কোথায় গেছে? এই যে ক্লোরিনের এইখানে ক্লোরিন, দুইটা ক্লোরিন আছে, অর্থাৎ এরকম Cl একটা হাইড্রোজেন এর সাথে চলে আসছে। আর এই হাইড্রোজেন যে চলে আসলো ক্লোরিনের সাথে, একটা ক্লোরিনের সাথে বসলো, আর বাদ বাকি একটা ক্লোরিন এই যে এই হাইড্রোজেনের এই জায়গায় চলে আসছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, CH4 ছিল, তাহলে একটা চলে গেল CH3। তারপরে তোমার হচ্ছে এই যে একটা হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন এসে দখল করলো, তার মানে CH3Cl অর্থাৎ ক্লোরোমিথেন। আর তোমার হচ্ছে এই পাশে একটা ক্লোরিন থাকে এবং একটা হাইড্রোজেন, এই মিলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলো। তাহলে বিক্রিয়াটা আসলে এই ধাপে এইভাবে সম্পূর্ণ হয়। এখন চলে আসো, এই যে এটা গেল প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় নাম্বার যে স্টেপ, সেটা হচ্ছে এই যে উৎপন্ন ক্লোরোমিথেন অর্থাৎ CH3Cl প্লাস পুনরায় আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সেম প্রভাবক ইউভি আলট্রাভায়োলেট রশ্মি। তাহলে এটা করবে কি ডাইক্লোরোমিথেন, অর্থাৎ এই যে ক্লোরোমিথেন মিথাইল যে তোমার হচ্ছে মূলক আছে, এই মূলক থেকে একটা হাইড্রোজেন আবারও অপসারিত হবে, অপসারিত হয়ে এই জায়গাতে একটা ক্লোরিন দখল করবে জায়গা। তাহলে তোমার এই বিক্রিয়াটা হবে এরকম CH2Cl2, এটাকে বলা হয় ডাইক্লোরোমিথেন প্লাস পুনরায় HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এরপরে উৎপন্ন ডাইক্লোরোমিথেনকে তুমি নিয়ে আসো, CH2Cl2 উৎপন্ন ডাইক্লোরোমিথেন পুনরায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে Cl2, এর সাথে বিক্রিয়া করে দেখো ইউভি আলট্রাভায়োলেট রশ্মি থাকবে। আর এইবার উৎপন্ন হবে ট্রাইক্লোরোমিথেন, CHCl3 ট্রাইক্লোরোমিথেন, CHCl3, অর্থাৎ এই জায়গায় থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, অপসারিত হয়ে এখান থেকে একটা ক্লোরিন চলে আসবে, তার মানে CH, আর ক্লোরিন যেহেতু দুইটা আছে আর একটা এখান থেকে যদি আসে তাহলে CHCl3, আর একটা হাইড্রোজেন যে অপসারিত হইল সেই হাইড্রোজেন আর এখানকার একটা ক্লোরিন মিলে হবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস HCl।
এইটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন, বা এটার একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে বলা হয় ক্লোরোফর্ম বা চেতনানাশক। তুমি কিন্তু লিখতে পারো এরকম ভাবে, ক্লোরোফর্ম, বা এটাকে লিখবা তুমি চেতনানাশক, চেতনানাশক। আচ্ছা, এরপরে উৎপন্ন যে ক্লোরোফর্ম, এই যে CH3, এই উৎপন্ন ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন, এটার সাথে আবার পুনরায় Cl2 অর্থাৎ ক্লোরিন বিক্রিয়া করবে। বিক্রিয়া করে উৎপন্ন তোমার হচ্ছে ইউভি আলট্রাভায়োলেট রশ্মিত প্রভাবক হিসেবে থাকবে। আর এই জায়গাতে উৎপন্ন হবে Cl4, অর্থাৎ তোমার হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। এই যে ক্লোরিনের এইখানে 4টার ক্লোরিন থাকার কারণে 4-এর কারণে টেট্রা, তাহলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হবে, প্লাস তোমার HCl গ্যাস তো উৎপন্ন হবেই। এই যে 4 ধাপে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া সম্পূর্ণ হয়। এটা কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ হবে তোমার মৃদু সূর্যের আলোর উপস্থিতিতে। এটা মৃদু সূর্য। এখন এই সূর্যের আলো যদি তীব্র হয়, তাহলে এই অ্যালকেনের ক্লোরিনেশনটা 4টা ধাপে না হয়ে একটা ধাপেই কিন্তু সম্পূর্ণ হবে। সেই ক্ষেত্রে দেখো, একটা ধাপে সম্পূর্ণ করার টেকনিকটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এই বিক্রিয়াটা জাস্ট তুমি যোগ করে দেবা। এই যে দেখো, উভয় পাশে ব্যালেন্স করবা, এইভাবে শিখতে হয়। দেখো, এটা হচ্ছে তীব্র সূর্যের আলোর উপস্থিতিতে, এই যে এটা। তাহলে দেখো, এই পাশে দেখো CH3Cl, অর্থাৎ বিক্রিয়কের বাম পাশে তোমার হচ্ছে ক্লোরোমিথেন। এই ক্লোরোমিথেন আর এই ক্লোরোমিথেন যদি কাটাকাটি তুমি করো, তারপর দেখো ডাইক্লোরোমিথেন এইখানে আছে, এইখানেও ডাইক্লোরোমিথেন কেটে দাও, তারপর ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এই যে এই পাশে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম যদি তুমি কেটে দাও, তাহলে বাম পাশে এক্স্যাক্টলি তোমার থাকে কিন্তু শুধু অ্যালকেনই তো মিথেন, তাহলে CH4 মিথেন প্লাস, লক্ষ্য করে দেখো ক্লোরিন কয়টা আছে, 1 2 3 4, তার মানে 4Cl2, আর ইউভি থাকবে, এটা হচ্ছে সূর্যের আলো বা অতি বেগুনি রশ্মি, এটা আলট্রাভায়োলেট রে। আর এই পাশে দেখো তোমার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, বা এটাকে ট্রাইক্লোরোমিথেনও বলা হয়, CCl4 প্লাস, এখানে HCl কয়টা আছে, 1 2 3 4, তার মানে 4HCl। এইটা তুমি লিখবা এইভাবে, যে ব্র্যাকেটের মধ্যে লিখবা তীব্র সূর্যালোক, অর্থাৎ অত্যন্ত তীব্র সূর্যালোকের উপস্থিতিতে তোমার এইটা অ্যালকেন কিন্তু তোমার 4 ধাপে বিক্রিয়া সম্পূর্ণ না করে 1 ধাপেই বিক্রিয়া সম্পন্ন করবে। এটাই হচ্ছে অ্যালকেনের সাথে ক্লোরিনের যে বিক্রিয়া, এই প্রসেস বা এই বিক্রিয়াকে বলা হয় অ্যালকেনের ক্লোরিনেশন। আচ্ছা, আসো এরপরে দেখো আমরা আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ। অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি জানো যে হাইড্রোকার্বনে, অর্থাৎ যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, সেই হাইড্রোকার্বনকে বলা হবে তোমার হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন কার্বন দ্বিবন্ধন আছে অ্যালকিনে এবং কার্বন কার্বন ত্রিবন্ধন আছে অ্যালকাইনে। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে তোমাকে কিন্তু ইন্ডিকেট করতেছে অ্যালকিন অথবা অ্যালকাইনের যে জাতকগুলো আছে, এই সমস্ত যৌগগুলোকে কিন্তু ইন্ডিকেট করতেছে। আর এই যে অ্যালকিন বা অ্যালকাইন যে আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা শনাক্তকরণের 2টা পরীক্ষা আছে। এই 2টা পরীক্ষার একটা পরীক্ষা হচ্ছে ব্রোমেন সংযোজন পরীক্ষা, আর একটা হচ্ছে বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। তাহলে আমরা প্রথমেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা করব। অসম্পৃক্ত হাইড্রোকার্বন লেখো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ, এটা আমি লিখলাম। তাহলে এটার জন্য পরীক্ষা হচ্ছে 2টা। নাম্বার 1 হচ্ছে ব্রোমিন সংযোজন পরীক্ষা, ব্রোমিন সংযোজন পরীক্ষা।
ব্রোমিন সংযোজন পরীক্ষা। দেখো ব্রোমিন সংযোজন পরীক্ষাটা হয় এরকম, তোমার এই যে অ্যালকিনের ক্ষুদ্রতম যৌগ ইথিন, তুমি যদি ইথিন, এই যে ইথিন ধরো CH2 ডাবল বন্ড CH2 ইথিন, এই ইথিনকে তুমি যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটাও প্লাস Br2, কারণ ব্রোমিনটা 2 দেওয়ার কারণ হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপের মৌলগুলো সব দ্বিপরমাণু বিশিষ্ট, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলোই। তাহলে এই যে এইটা তোমার হচ্ছে কি বলে দ্বিপরমাণু বিশিষ্ট, এই কারণে Br2 হলো। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে উপস্থিত থাকবে এইখানে সম্ভবত এইখানে হচ্ছে প্রভাবকটা কি, প্রভাবক হচ্ছে তোমার হবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো হবে না, এখানে হবে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে প্রভাবক হিসেবে থাকবে। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবক হিসেবে থাকবে। এই প্রভাবক হওয়ার ফলে এই জায়গায় যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, বা এর জাত নাম হচ্ছে তোমার ডাইব্রোমো অ্যালকেনও বলতে পারো তুমি। তাহলে এইখানে উৎপন্ন হবে CH2 বন্ড CH2, এই জায়গায় একটা ব্রোমিন আসবে আর এইখানে একটা ব্রোমিন আসবে, এই যে এইটা হাত আর এইটা হাত। দেখো এই জায়গায় ইথিনের তোমার কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন ছিল, তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এই কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত হলো, এই কার্বনের সাথে একটা ব্রোমিন যুক্ত হলো, অর্থাৎ এইগুলোকে তোমার শাখা শিকল বলা হয়, যে এই শিকল আর এই শিকলকে শাখা শিকল বলা হয়, আর কার্বনকে মাতৃ শিকল বলা হয়। তাহলে দেখো কার্বনের যোজনী কিন্তু আলটিমেটলি 4 মিলে গেছে। এই যে এই কার্বনের যোজনী হচ্ছে এই যে 2টা হাইড্রোজেন আর তোমার হচ্ছে একটা হাত, তাহলে 3 আর এই একটা হাত, এই হচ্ছে 4। অনুরূপভাবে এই যে 2টা হাইড্রোজেন আর এই একটা হাত এই মিলে 4, তাহলে এটাকে বলা হয় তোমার হচ্ছে ডাইব্রোমো ইথেন, বা এটাকে তুমি ডাইব্রোমো অ্যালকেনও বলতে পারো। আচ্ছা, এটা গেল। এই যে ডাইব্রোমো যে ইথেন উৎপন্ন হলো, এই ডাইব্রোমো ইথেনটা এই যে ব্রোমিনের যে বর্ণ ব্রোমিন ব্রোমিন এর লাল বর্ণকে নষ্ট করে বা বিনষ্ট করে, অর্থাৎ এই যে ডাইব্রোমো যে ইথেন উৎপন্ন হলে এই উৎপন্ন ডাইব্রোমো ইথেন এই যে ব্রোমিনের এই ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করবে। আর এই লাল বর্ণকে যেহেতু বিনষ্ট করে, এ থেকেই প্রমাণিত হয় আসলে এই যে অ্যালকিন বা ইথিন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পাশাপাশি যদি তুমি এরকম একটা বিক্রিয়া ধরো, 2 কার্বন বিশিষ্ট যদি তুমি অ্যালকেন নাও, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখো CH3 বন্ড CH3 ইথেন নিলাম, ইথেনকে যদি তুমি Br2 অর্থাৎ ব্রোমিনের সাথে বিক্রিয়া করো, তাহলে এইখানে যেটা তুমি সেম প্রভাবকে দিলা CCl4, বাট এটা কোনো বিক্রিয়া অর্থাৎ রিয়াকশনে প্রদর্শন করবে না, তাহলে এইখানে হবে জাস্ট নো রিয়াকশন, TION, নো রিয়াকশন, এটা বিক্রিয়া হবে না। তার মানে এই বিক্রিয়া থেকে কিন্তু সম্পূর্ণভাবে তুমি প্রমাণ করতে পারছো যে এই যে অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু ব্রোমিনের লাল বর্ণকে সে নষ্ট করছে। আর এইটা অ্যালকেন কিন্তু তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, কারণ অ্যালকেন কোনো বিক্রিয়ায় প্রদর্শন করতে পারছে না, অর্থাৎ ব্রোমিনের কোনো বর্ণ বা কালার চেঞ্জ হচ্ছে না। এখান থেকে বলা যায় যে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এই যে অ্যালকেন বা ইথেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, এটার পরীক্ষা নাম্বার 1 গেল ব্রোমিন সংযোজন পরীক্ষা। এরপরে আমি এটা একটু মিশাই দিই। এরপরে দ্বিতীয় যে পরীক্ষা সেটা হচ্ছে বেয়ার টেস্ট বলা হয়, বেয়ার পরীক্ষা। বিজ্ঞানী বেয়ারের নাম অনুসারে, একজন রসায়নবিদ বেয়ার, ওনার নাম অনুসারে এই পরীক্ষাটা নাম দেওয়া হয়েছে বেয়ার পরীক্ষা। তাহলে 2 নাম্বার পদ্ধতি হচ্ছে বেয়ার পরীক্ষা। এই বেয়ার পরীক্ষাটা হচ্ছে এরকম, তুমি যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিচ্ছ, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাও, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এই অ্যালকিনকে যদি তুমি পানির সাথে বিক্রিয়া করো, অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করবা এবং এইখানে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে থেকে পটাশিয়াম
পারম্যাঙ্গানেট KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এই যে অ্যালকিন থেকে উৎপন্ন হবে যেটা, সেটা হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে, সেটার সংকেত হচ্ছে এরকম CH2 বন্ড CH2, এইখানে হবে OH আর এইখানে হবে OH, অর্থাৎ এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। আচ্ছা, এখানে একটা কথা আছে, তুমি হয়তো বলতে পারো যে স্যার 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলে কি হবে? তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে তো প্রোপিন, প্রোপিনের সাথে পানি বিক্রিয়া করবে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রভাবক হিসেবে থাকবে, এইখানে হবে প্রোপিলিন গ্লাইকল, তারপরে বিউটানিল গ্লাইকল বা পেন্টানিল গ্লাইকল। এইভাবে কার্বন সংখ্যার চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই গ্লাইকলের নামটা পরিবর্তন হবে। আর এইখানে দেখো, এই ইথিলিন গ্লাইকল যে উৎপন্ন হলো, এই উৎপন্ন ইথিলিন গ্লাইকল এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। গোলাপি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে এই ইথিলিন গ্লাইকল কি করে দেয়? নষ্ট করে দেয়। অর্থাৎ তোমার হচ্ছে CH2 বন্ড CH2, এই যে OH আর এইখানে OH, এই ইথিলিন গ্লাইকল কি করে? ইথিলিন গ্লাইকল এ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের KMnO4 এর গোলাপি বর্ণকে বিনষ্ট করে। তাহলে যেহেতু এই যে ইথিলিন গ্লাইকল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে সম্পূর্ণ চেঞ্জ করে দিল, অর্থাৎ নষ্ট করে দিল, এখান থেকেও কিন্তু প্রমাণিত হয় হ্যাঁ, এই যে ইথিন বা অ্যালকিন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বাট তুমি যদি এই যে অ্যালকেন নিয়ে তুমি যদি একটা বিক্রিয়া করার চেষ্টা করো, ধরো আমি অ্যালকেন নিয়ে চেষ্টা করলাম, এরকম CH3CH2 তোমার হচ্ছে ইথেন প্লাস দিলা তুমি H2 পানি, আর এখানে পটাশিয়াম KMnO4 দিলে তুমি এখানে কিন্তু বিক্রিয়া করার চেষ্টা করবা, দেখবা কোনো, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কোনো বর্ণই চেঞ্জ হচ্ছে না। তার মানে বলা যায় এখানেও নো রিয়াকশন, নো REACTION রিয়াকশন। অর্থাৎ তুমি এই যে বেয়ার টেস্ট বা বেয়ার দ্রবণ পরীক্ষা, এইটার সাহায্যেও কিন্তু তুমি বলতে পারো যে এটা যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে বিনষ্ট করছে, সুতরাং অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বাট ওই 2 কার্বন বিশিষ্টই আমরা অ্যালকেনের যৌগ নিছি, সরল অ্যালকেনের যৌগ হচ্ছে ইথেন। বাট ইথেনকে সেম প্রসেসের মাধ্যমে আমরা বিক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গেছি, দেখছি আমরা এইখানে কোনো বিক্রিয়া সংগঠিত হয় না। আর বিক্রিয়া সংগঠিত হয় না এটা তুমি কীভাবে বুঝবা? এটা বোঝার উপায় হচ্ছে এইখানে তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ ছিল, এই গোলাপি বর্ণটা গোলাপি থেকে গেল, এর কোনো বর্ণের পরিবর্তন হয় না। সুতরাং এই থেকেও বোঝা যায় যে তোমার অ্যালকিন হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বাট অ্যালকেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। তাহলে এই হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের বিখ্যাত, তোমার বইয়ের বিখ্যাত সবচেয়ে প্রসিদ্ধ 2টা পরীক্ষা। আচ্ছা, এরপরে আমাদের মেন যে টপিকটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে ভিনেগারের মাধ্যমে কিভাবে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা যায়। তাহলে ভিনেগার বিষয়টা হচ্ছে, তুমি জানো ভিনেগারটা হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। অর্থাৎ যে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে তোমার শতকরা 4 থেকে 10%, অর্থাৎ শতকরা 4 থেকে 10 ভাগ তোমার পানি থাকবে, সেই ইথানোয়িক অ্যাসিডকে কিন্তু আমরা বলবো ভিনেগার, বা এটাকে সিরকাও বলা হয়। এটা খাদ্যদ্রব্যকে কিভাবে সংরক্ষণ করে সেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে শেখার চেষ্টা করব। আসো আমরা শিখি। তাহলে প্রথমেই এটার টপিক, তাহলে ইথানোয়িক অ্যাসিড। ভিনেগারের মেইন উপাদান হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ এই যে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এই অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণকেই কি বলা হয়? ভিনেগার বলা হয়। ভিনেগার বা এটাকে সিরকা, তুমি সিরকা নামও দেখতে পারো, সিরকা বলা হয়। তাহলে ভিনেগার বা
তোমার সিরকা কাকে বলে? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণের ইংরেজি যেহেতু অ্যাকুয়াস সলিউশন, এই কারণে একিউ দ্বারা প্রকাশ করা হয়। জলীয় দ্রবণকে তোমার হচ্ছে ভিনেগার বলা হয় বা সিরকা বলা হয়। আর এই ইথানোয়িক অ্যাসিডকে তুমি যখন এই যে পানির সাথে বিক্রিয়া করবা, অর্থাৎ পানিতে 4 থেকে 10% পানি নিবা, দেখো CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এর সাথে 4 থেকে 10% পানি নেবা তুমি, যখন পানি নেবা H2O পানি, কত পার্সেন্ট? 4 থেকে 10% পানি। এই পানিটা নিলে এই ইথানোয়িক অ্যাসিডটা দুইটা পার্টে বিভক্ত হয়, অর্থাৎ একদিকে একটা ধনাত্মক পার্ট অংশ আর একটা ঋণাত্মক পার্ট অংশ, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডটা সম্পূর্ণ আয়নিত অবস্থায় ভেঙে যাবে। তাহলে এই যে ধনাত্মক আয়নটা হচ্ছে এরকম, দেখো এই ঋণাত্মক আয়নটা CH3COO, এটা হচ্ছে ঋণাত্মক আয়ন, আর একটা প্লাস কি হাইড্রোজেনটা হচ্ছে ধনাত্মক আয়ন। তাহলে ইথানোয়িক অ্যাসিড তোমার 4 থেকে 10% পানির মধ্যে এটা দুইটা আয়নে বিভক্ত হয়, একটা ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এই ঋণাত্মক আয়নকে বলা হয় ইথানয়েট, এই আয়নটার নাম হচ্ছে ইথানয়েট, আর এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন। এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে যে হাইড্রোজেন প্লাস আয়নটা উৎপন্ন হইলো, এই যে হাইড্রোজেন প্লাস আয়ন, এই হাইড্রোজেন প্লাস আয়নটা কি করবে? দেখো এই যে হাইড্রোজেন প্লাস আয়ন প্লাস তোমার জীবিত জীবাণু, এই জীবিত জীবাণুকে হাইড্রোজেন প্লাস আয়ন কি করবে? সে জারিত করে এটা মৃত অর্থাৎ জীবাণুকে মেরে ফেলবে বা ধ্বংস করবে। এটার নাম জারিত জীবাণু। জারিত জীবাণু অর্থাৎ জারিত মানে হচ্ছে মেরে ফেলা, অর্থাৎ কোনো একটা খাদ্য দ্রব্যের মধ্যে যদি তোমার ব্যাকটেরিয়া বা যে কোনো একটা জীবাণু যদি থাকে, এই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে যদি সে কোনো একটা কেমিক্যাল যদি তোমার মেরে ফেলে বা ধ্বংস করে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ওই খাদ্যদ্রব্যটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবো বলে আমরা মনে করি। তাহলে দেখো এই যে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন প্লাস আয়নটা ছিল, এই আয়নটা জীবিত জীবাণুকে সে ধ্বংস করে, অর্থাৎ জারিত জীবাণুতে পরিণত করে। আর জীবাণু যেহেতু জারিত হয়ে গেল অর্থাৎ ধ্বংস হয়ে গেল বা মারা গেল, তার ফলে এই ইথানোয়িক অ্যাসিডের প্রয়োগ করার ফলে তোমার কি হচ্ছে? খাদ্যদ্রব্য অনেক দিন পর্যন্ত তুমি সংরক্ষণ করতে পারো। বিশেষ করে আমরা আচার জাতীয় যে দ্রব্যগুলো আছে, এইগুলো ইথানোয়িক অ্যাসিডের মাধ্যমে দীর্ঘদিন 2 মাস 4 মাস 6 মাস এরকমভাবে আচার জাতীয় খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে থাকি। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এরপরে যে আমাদের টপিক 4 নাম্বার টপিক, এটা হচ্ছে তোমার পলিমাকরণ বিক্রিয়া। পলিমাকরণ বিক্রিয়া এই কথার অর্থ পলিমার শব্দের অর্থ হচ্ছে পলি মানে অনেক, আর মার মানে হচ্ছে তোমার হচ্ছে মনোমার, অর্থাৎ অনেকগুলো তোমার হচ্ছে ইথিন, অর্থাৎ ইথিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার এই যে পলিমাকরণ বিক্রিয়াটা তৈরি করবে। তাহলে দেখো 4 নাম্বার হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া। পলিমাকরণ বিক্রিয়াটা কি? তোমার ইথিন মানে অ্যালকিন মানে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এই ইথিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, মানে এন সংখ্যক অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো, এটা এইখানে তোমার হচ্ছে 1000 ATM অ্যাটমসফিয়ার চাপ, অর্থাৎ 1000 বায়ুমণ্ডলীয় চাপ, তারপরে হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে অক্সিজেন প্রভাবক অক্সিজেন গ্যাস লাগবে, অর্থাৎ হাওয়া দিতে হবে অক্সিজেন গ্যাস। এই অক্সিজেন গ্যাস এই 3টা প্রভাবকের সাহায্যে এই যে তোমার ইথিন, এই ইথিনের ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার কি করবে? এই বৃহৎ আকৃতির একটা তোমার হচ্ছে পলিইথিন যৌগ তৈরি করবে, এটাকেই বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো CH2, এই যে CH2 এর মধ্যে 2টা বন্ধন আছে, এই 2টা বন্ধন জাস্ট ভেঙে দাও তুমি, এই যে একটা বন্ধন দাও CH2, লক্ষ্য করো এই কার্বনেরই তো এই 2টা বন্ধন, জাস্ট এই 2টা বন্ধন তুমি এই পাশে একটা দেবা, এই পাশে একটা দেবা, এই পাশে একটা দেবা, এইভাবে, অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো করবা তুমি এটাকে, ওই উভয় পাশে খোলা, অর্থাৎ এই পাশেও তুমি চাইলে এই পাশে কিন্তু কোটি কোটি অণু যুক্ত হবে, ওই পাশেও কোটি কোটি অণু যুক্ত হবে, অর্থাৎ অসংখ্য বৃহৎ আকৃতির একটা মনোমার তৈরি করবে, এটাকে বলা হয় পলিমার তৈরি করবে, এটাকে বলা হয় পলিমাকরণ বিক্রিয়া। আর এই যে শিকল অসংখ্য যে তোমার উভয় পাশে যে বৃহৎ শিকল গঠন করবে, এটা হচ্ছে এন সংখ্যক অণু, এইটাকে বলা হয় পলিইথিন।
পলিইথিন, পলিইথিন। আর এটাকে বলা হয় তোমার ইথিন, ইথিন। এটা হচ্ছে ইথিনের, এটাকে বলা হয় আবার মনোমার, মনোমার। আর এই যে পলিইথিন এইটাকে বলা হয় পলিমার, পলিমার। এইটাই তোমার পলিমারকরণ বিক্রিয়া। অর্থাৎ পলিথিন জাতীয় যে প্লাস্টিক জাতীয় যে দ্রব্যগুলো বা পলিথিন তৈরি করা হয়, এই বিক্রিয়ার মাধ্যমে আসলে পলিথিন তৈরি করা হয়। এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এরপরে দেখো আমরা একটু বিষয়গুলো একটু আলোচনা করি। দেখো প্রথমে আমরা অ্যালকেনের, আজকের এই ক্লাসে অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করছি। তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করছি আমরা। তারপরে ভিনেগারের মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় কীভাবে সেই কৌশল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। সর্বশেষ পলিমারকরণ বিক্রিয়া করলাম। এবং এই যে এই টপিক রিলেটেড সিকিউ একটা আমি লিখে রাখছি, দেখো এই সিকিউটা আমরা সলভ করার চেষ্টা করব। আসো আমরা সিকিউটা দেখি। এখানে একটা জৈব যৌগ, এটা পানির সাথে বিক্রিয়া করছে এবং প্রভাবক হিসেবে আছে তোমার ফসফরিক অ্যাসিড। এখান থেকে বি যৌগ উৎপন্ন হয়েছে এবং এই এ থেকে সি একটা যৌগ, এটাও উৎপন্ন হওয়া সম্ভব, সি। তাহলে এইখানে আবার বলা হচ্ছে এ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তুমি জানো 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম হচ্ছে তোমার ইথিন। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম ইথিন। আর এই যে সি যৌগটা হচ্ছে জৈব অ্যাসিড, সি হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে এ থেকে তো সরাসরি সি পাওয়া যাবে না, এ থেকে বি, বি থেকে সি, বাট এ থেকেও কিন্তু সি পাওয়া যায়। এই কারণে এখানে তীর চিহ্নটা এইভাবে দিছে। তাহলে গ নম্বর প্রশ্ন দেখো, গ নম্বর প্রশ্ন কি বলতেছে আমাদের? গ নম্বর প্রশ্ন বলতেছে বি থেকে সি প্রস্তুত করা সম্ভব কিনা, অর্থাৎ বি থেকে সি প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে আগে প্রথমে তুমি আগে এই বিক্রিয়াটা সম্পূর্ণ করো। উদ্দীপকে যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করি। আসো দেখো বিক্রিয়াটা কি হয়। তাহলে এ মানে হচ্ছে যেহেতু 3 কার্বন বিশিষ্ট বলে দিছে অ্যালকিন, তার মানে লিখবা এ যৌগটি হচ্ছে, এ যৌগটি, সরি 2 কার্বন বিশিষ্ট এ যৌগটি হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন, ইথিন, ইথিন। এ যৌগটি হচ্ছে ইথিন। এখন এই এ যৌগ থেকে তোমার উৎপন্ন হবে কি, এই যে বি যৌগ। তাহলে আমরা দেখি এখন এ মানে তো CH2, তাহলে বিক্রিয়াটা নিম্নরূপ। আমরা বিক্রিয়াটা লিখতেছি এবার, বিক্রিয়াটি নিম্ন রূপ। তাহলে বিক্রিয়াটা খেয়াল করো। তাহলে এ মানে হচ্ছে অ্যালকিন মানে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা, তার সাথে পানি যোগ করো, H2O পানি। আর এখানে প্রভাবক হিসেবে রাখছে ওরা H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা তুমি কিন্তু বেসিকে পড়ছো যে অ্যালকিনের সাথে পানি সংযোজন করলে প্রভাবক তোমার কি বলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল তৈরি হয়। তাহলে এইখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, তাহলে ঠিক তোমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম তোমার ইথানল, CH3CH2OH, ইথানল উৎপন্ন হবে। এখন এই ইথানল থেকে তুমি সি, অর্থাৎ সিটা হচ্ছে জৈব অ্যাসিড তৈরি করবা। ইথানল থেকে জৈব অ্যাসিড তৈরি করতে হবে তোমাকে। তাহলে ইথানল থেকে জৈব অ্যাসিড, অর্থাৎ তুমি অ্যালকোহল যেহেতু পাইছো, এখন এই অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করার ধাপ তোমার 2টা। কারণ তুমি আগে অ্যালকোহল পাওয়ার পরে এই অ্যালকোহলকে তুমি কি করবা, তুমি করবা হচ্ছে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালে তুমি অ্যালডিহাইড পাবা, এবং অ্যালডিহাইডকে পুনরায় আবার জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তোমার কিন্তু জৈব অ্যাসিড তৈরি হবে। তাহলে দেখো, তাহলে CH3CH2OH প্লাস জাইমান অক্সিজেন। আর এইখানে তোমার প্রভাবক হিসেবে কিন্তু পটাশিয়াম K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, আর H2SO4 সালফিউরিক অ্যাসিড। আর এই জায়গায় উৎপন্ন হবে ইথানল, CH3CHO প্লাস H2O পানি। তাহলে ইথানল থেকে ইথানল উৎপন্ন হলো, তো অ্যালডিহাইড উৎপন্ন হলো। তাহলে এই অ্যালডিহাইড দেখো CH3CHO প্লাস পুনরায় জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে সেম প্রভাবক পটাশিয়াম
Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, আর একটা হচ্ছে H2SO4 পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা H2SO4। তাহলে এইখানে তোমার যে বিক্রিয়াটা উৎপন্ন হবে সরাসরি CH3COOH, এই যে তোমার এইটা উৎপন্ন যে যৌগ এটাই কিন্তু তোমার জৈব অ্যাসিড, অর্থাৎ এইটাই কিন্তু তোমার হচ্ছে সি যৌগ, সি জৈব অ্যাসিড। তাহলে এইখানে দেখো লক্ষ্য করো এইটা কিন্তু তোমার বলতেছে বি, এটা কিন্তু আসলে বি যৌগ। তাহলে বি যৌগ থেকে আমরা সি যৌগ কিন্তু পেয়ে গেছি। এই যে তিনটা ধাপে পাইলাম, প্রথমে আমরা অ্যালকোহল পাইছি, তারপরে অ্যালকোহল থেকে আবার পাইলাম হচ্ছে অ্যালডিহাইড, তারপরে সর্বশেষ ফাইনালি অ্যালডিহাইড থেকে তুমি পালে কিন্তু জৈব অ্যাসিড। তাহলে এটা গ নাম্বার গেল। ঘ নাম্বার দেখো আমি কিন্তু করাই দিয়েছি তোমাকে। ঘ নাম্বার বলতেছে এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এ যৌগটা কি অ্যালকিন বা ইথিন, যেহেতু 2 কার্বন বিশিষ্ট বলে দিছে, তাহলে এইটা ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা তো তুমি জানোই। সেটা কি জানো? সেটা তোমার এই যে প্রথমে ব্রোমিন সংযোজন পরীক্ষা, ব্রোমিন সংযোজন পরীক্ষাটা কি CH2 ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন, আর এখানে তোমার হবে Br2, আর এখানে ডাইব্রোমো ইথেন CH2 বন্ড CH2, এই কার্বনের সাথে একটা ব্রোমিন দিবা আর এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন দিবা, এই যে ব্রোমিন। তাহলে এইখানে উৎপন্ন হলো তোমার ডাইব্রোমো ইথেন। এই ডাইব্রোমো ইথেন, এই উৎপন্ন ডাইব্রোমো ইথেন ব্রোমিনের লাল বর্ণ, লাল, এই যে এই লাল বর্ণকে নষ্ট করে দেয়। এখান থেকে প্রমাণিত হয় যে এই যে CH3 অর্থাৎ ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নাম্বার এক নাম্বার টেস্ট গেল। 2 নম্বর টেস্ট তুমি কি করবা? এটা হচ্ছে বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা। এটার ক্ষেত্রে তুমি কি করবা? বেয়ার পরীক্ষা, বেয়ার টেস্টটা তুমি কি করবা? এটা হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O পানি, আর এইখানে তুমি প্রভাবক হিসেবে এটা এইভাবে দেও, প্রভাবক হিসেবে তোমার দেখাবা তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তাহলে এইখানে উৎপন্ন হবে CH2 বন্ড CH2, এইখানে OH, আর এই জায়গাতেও OH অর্থাৎ ইথিলিন গ্লাইকল। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে দেখো উৎপন্ন ইথিলিন গ্লাইকল ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে নষ্ট করে দেয়। এখান থেকেও প্রমাণিত হয় যে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ফাইনালি তোমার এই যে এই সিকিউটা কিন্তু আসলে জটিল কিছু না। তুমি জৈব যৌগ বারবার প্র্যাকটিস, আমি বারবার বলতেছি জৈব যৌগ এইখানে তোমার সম্পূর্ণ দখলে আনতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বিক্রিয়া অনেক, কোন বিক্রিয়া থেকে কি উৎপন্ন হচ্ছে, এই ক্ষেত্রে প্রভাবক কি, তাপমাত্রা কি, এই জিনিসগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমার এই যে মেমোরিটাকে, তোমার যে এই জানাটাকে তোমাকে কিন্তু মানে শর্ট টার্ম মেমোরি থেকে তোমাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে হবে। আর যদি তুমি লং টার্ম মেমোরিতে তোমার জানা বা শেখাটা কনভার্ট হয়ে যায়, তুমি কিন্তু জৈব যৌগের যে কোনো বিক্রিয়া বা পারস্পরিক রূপান্তর তুমি কিন্তু আর ভুল করতে পারবে না, তোমার ভুল হবেই না, আমি গ্যারান্টি। তুমি যদি প্র্যাকটিস করো, বুঝে প্র্যাকটিস করো, অর্থাৎ এই রসায়নের জৈব যৌগ অধ্যায়কে তুমি যদি ফিল করো, আত্মস্থ করো, মানে পড়ার জন্যই পড়া না, জাস্ট আগ্রহ করে পড়বা, বুঝে পড়বা, আশা করি তুমি ইনশাল্লাহ জৈব যৌগতে ভালো করবা। জৈব যৌগে ভয় পাওয়ার কোনো কিছুই না, আসলে এটা আসলেই একটা ইন্টারেস্টিং টপিক বলে আমি মনে করি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।